ব্যাটিং ব্যর্থতায় ম্লান নাহিদ রানার রেকর্ড বোলিং। বিশ্বকাপে আজ রোনালদো ইয়ামাল ব্লকবাস্টার ফাইট। আইবেরিয়ান ডার্বিতে মুখোমুখি পর্তুগাল স্পেন। লা রোহাদের জমাট রক্ষণের সামনে সেলেকাওদের নড়বড়ে অ্যাটাক। ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে সিয়াটলে প্রস্তুত যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ বেলজিয়াম। ফিফার বদান্যতায় আপার হ্যান্ডে স্বাগতিকরা, ম্যাজিকের অপেক্ষায় রেড ডেভিল। এবং কেপ ভার্দে মিশন শেষে এবার ইজিপ্ট চ্যালেঞ্জের সামনে আর্জেন্টিনা। আটলান্টায় পৌঁছেই অনুশীলনে মনোযোগী স্ক্যালোনি বাহিনী, কৌশল পরিবর্তনের আভাস মেসিদের। স্পেনের যে দর্শকরা রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারাও এক্সপেক্ট করবেন তাদের যে দুর্দান্ত দলটা রয়েছে সেই দলটা নিয়ে তারা অনেক দূর যাবে, এমনকি শিরোপা জয়ের আশাও তারা করছেন। এবং সেই জন্য তাদের সবচেয়ে বড় বাজিটা কিন্তু লামিন ইয়ামালের দিকে। এই বিশ্বকাপে যে স্পেন ভার্সেস পর্তুগাল ম্যাচটা রয়েছে সেই ম্যাচ ছাপিয়ে, সেই দ্বৈরথ ছাপিয়ে লামিন ইয়ামাল এবং ক্রিস্টিয়ানো রোনালদোর ম্যাচ বলা হচ্ছে এটাকে। দুই জেনারেশনের দুই সুপারস্টার, একজন 41 বছর বয়সী ফুটবলার যিনি তার ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে তার যে অধরা বিশ্বকাপ ট্রফিটা রয়েছে সেটা ছুঁয়ে দেখতে চান এবং চান যে তার ক্যারিয়ারের শেষ ভাগে জ্বলে উঠতে। অন্যদিকে একজন টিনএজার বলা যায় লামিন ইয়ামালকে, তিনি চাইবেন তার বিশ্ব ফুটবলে যে আগমনী বার্তা সেটি দিয়ে দিতে। মুখোমুখি এখন পর্যন্ত যদি 2026 বিশ্বকাপে তাদের পারফরমেন্সটা দেখি, এখন পর্যন্ত 385 মিনিট খেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, গোল করেছেন 3টি, যার মধ্যে তিনি 2টি করেছেন উজবেকিস্তানের বিপক্ষে এবং 1টি পেয়েছেন ক্রোয়েশিয়ার বিপক্ষে। এবং লামিন ইয়ামাল 247 মিনিট খেলে 1টি গোল করেছেন। অ্যাসিস্ট 2জন এখন পর্যন্ত একটিও পাননি। একজনের বিশ্বকাপ মিশন যেখানে শেষ হলো, সেখানেই 28 বছর পর খেলতে এসে বিশ্বকাপ নিয়ে নতুন করে স্বপ্ন দেখা শুরু করলো অন্যজন। ক্লাব ফুটবলে দুই রাইভালের দেখা বিশ্বকাপ মঞ্চে, যেখানে আর্লিং হল্যান্ডের জোড়া গোলে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়র। তবে ম্যাচ শেষে আলোচনায় দুই ফুটবলারের একটি বিশেষ মুহূর্ত। ম্যাচ হেরেও বিশাল হৃদয়ের প্রমাণ দিলেন ভিনি। স্টেডিয়ামের মিক্সড জোনে ছুটে যান হল্যান্ডের কাছে। ক্লাবের রাইভালকে বুকে জড়িয়ে নিতে দেরি করেননি নরওয়ে তারকা। অবশ্য ব্রাজিল ও দেশটির ফুটবলারদের প্রতি শ্রদ্ধা ও আবেগ কাজ করে হল্যান্ডের। ফেভারিট ব্রাজিলের বিপক্ষে নরওয়ের এই ফলাফল একেবারেই অপ্রত্যাশিত ছিল হল্যান্ডের কাছেও। 28 বছর পর বিশ্বকাপে আসা আইভরি কোস্টের পর ব্রাজিলকে হারানো, তাই ভেঙে পড়েছেন ব্রাজিলিয়ান ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন তিনি। ব্রুনো গিমারেসের পেনাল্টি মিস নিয়েও মুখ খুলেছেন ভিনি। এটি কার্লো আনচেলত্তির সিদ্ধান্ত বলে জানান ব্রাজিলিয়ান তারকা। ক্ষমতার কাছে কি জিম্মি ফিফা কিংবা সংস্থাটি কি যুক্তরাষ্ট্রের প্রভাবমুক্ত? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন কলের পর দেশটির ফুটবলার ফ্লোরিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার পর উঠেছে সেই প্রশ্ন, জানিয়ে রীতিমতো ফিফাকে ধুয়ে দিয়েছে উয়েফা। সমালোচনায় মুখর শেষ ষোলোর প্রতিপক্ষ বেলজিয়ামও। 2 জুলাই রাউন্ডার 32 এর ম্যাচে বসনিয়ার তারিক মুহারেমোভিচকে কড়া ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন যুক্তরাষ্ট্রের ফুটবলার ফ্লোরিন বালোগান। 3 জুলাই সেই লাল কার্ডের নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে ফিফার সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে ফোন দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রাজিলের সাবেকদের কাঠগড়ায় কোচ কার্লো আনচেলত্তি নেইমারকে নিয়ে ইতালিয়ান কোচের পরিকল্পনার সমালোচনা করেছেন 94 বিশ্বকাপ জয়ী অধিনায়ক রোমারিও। সাবেক ফুটবলার ফিলিপে মেলেও ক্ষুব্ধ। টুর্নামেন্টের আগে কার্লোর চুক্তি নবায়ন ঠিক হয়নি বলে মনে করেন তারা। দেশটির সাবেক কোচ ভ্যান্ডারলেই লুক্সেমবুর্গের মতে দেশি কোচ হলে এতক্ষণে পদত্যাগের দাবি উঠত। বারবার ভেঙে পড়ছে ব্রাজিল। টানা 6বার ইউরোপিয়ান প্রতিপক্ষের কাছে হেরে বিদায় নিতে হয়েছে সেলেসাওদের। ব্রাজিলকে উদ্ধার করতে পারলেন না কার্লো আনচেলত্তিও। এবার বিদায় নিলেও পরের আসরেও দলটার ডাগ আউটে দেখা যাবে ইতালিয়ান কোচকে। ব্যাটিং ব্যর্থতায় ম্লান নাহিদ রানার রেকর্ড বোলিং। এরকম একটা বিখ্যাত মিম আছে না, একজন টাকমাথা লোক পাকিস্তানের, আমার বাংলাদেশের সঙ্গে জিম্বাবুয়ের ফার্স্ট ওয়ানডেটা দেখে এবং বাংলাদেশের হার দেখে ওরকম একটা এক্সপ্রেশন দিতে ইচ্ছা করতেছে, কিন্তু আনফর্চুনেটলি মাথা টাক না হয়, দিতে পারলাম না। টাক হলে দিয়ে দিতাম আমি শিওর। এবং রিসেন্ট টাইমে গত 2 দিন ধরে একটা ভিডিও দেখছি, আশরাফুল নামে এক স্ট্রাইকার একটা গোল মিস করে লোকাল ফুটবল, এবং সেখানে কমেন্ট্রি করছিলেন একজন, তিনি কিছু শব্দ ব্যবহার করেন। এই শব্দগুলো আমার ব্যবহার করতে ইচ্ছে করতেছে। জিম্বাবুয়ের সাথে আপনি হারছেন, কোনো অসুবিধা নাই, কীভাবে হারলেন? একটা প্রশ্ন তুলি আমি, সিরিয়াস প্রশ্ন, আগেও তুলছি। মেহেদী মিরাজের ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ টিমের ভবিষ্যৎ কী? মেহেদী হাসান মিরাজ ক্যাপ্টেন হওয়ার যোগ্যতা আছে তার? ক্যাপ্টেন্সি বাদ দেন, দলে তার জায়গা আসলে
থাকা উচিত কিনা কমেন্ট বক্সে একটু লিখবেন। এবং 2027 ওয়ানডে বিশ্বকাপ সাউথ আফ্রিকা জিম্বাবুয়ের কন্ডিশনে মিরাজের হাতে বাংলাদেশ দল নিরাপদ? জিম্বাবুয়ে 141 রানে অল আউট এবং বাংলাদেশ ম্যাচটা হেরেছে 25 রানে। নাহিদ রানা বাংলাদেশ রেকর্ড 21 রানে 6 উইকেট নিয়েছেন। এই যে 141 রান নাহিদ রানা 6 উইকেট, আপনি যদি খেলা দেখে না থাকেন আপনাকে জানিয়ে দিই, জিম্বাবুয়ের 8 উইকেট গেছিল 70 রানে। নাহিদ রানা তারা 14, 16 ওভার 2টা 18, 20 এই 4 ওভারের মধ্যেই নাহিদ রানা 6 ওভার 1 রান 1 মেডেন 12 রান 5 উইকেট ঘুরাই দিছে। শেষ 20 ওভারে 70 রানে 8 উইকেট। তারপরে কি হয়েছে জানেন? আমাদের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড দুজন আছে, একজন এনগ্রাভা একজন নেয়া মুহুরি, তিনি নিজেও বল করেছেন 4 ওভার, একটা উইকেট তো লাগবে না মিরাজের নামের পাশে, বলে ক্যাপ্টেন্সির জাত থাকে নাকি। রিশাদকে দিয়ে ওই সময় তিনি 5 ওভার করিয়েছেন। 81 বলে 63 রান একটা পার্টনারশিপ গড়েছে জিম্বাবুয়ের 9 এবং 10 নম্বর ব্যাটসম্যান, একজন 33 একজন 27। ওই সময়ে উইকেট যখন পেস বোলিং বান্ধব তাসকিন দুর্দান্ত শুরু করেছিলেন 2টো উইকেট নিয়ে, মুস্তাফিজও ভালো বল করেছেন। মুস্তাফিজে 4 ওভার বাকি রয়ে গেছে, তাসকিনের 3 ওভার বাকি রয়ে গেছে, মিরাজ তাদের বল করার নাই, তিনি রিশাদরে 5 ওভার করাইছেন ওই 81 বলের মধ্যে, মানে 13 ওভার সামথিং সময়ের মধ্যে, নিজে 4 ওভার করছেন। মুস্তাফিজ তাসকিন এদেরকে 1-1 ওভার করাইছেন। নাহিদ রানা আনার পর নাহিদ রানা জুটিটা ভাঙছে। এই যদি হয় ক্যাপ্টেন্সি, এর আগেও এই ঘটনা ঘটছে, এটা প্রথম না, নিয়মিত এই ঘটনা ঘটছে, প্রতি 3 ম্যাচ পর গিয়ে দেখা যায় এই ঘটনা ঘটতেছে। সো মিরাজের ক্রিকেটিং সেন্স এখনকার যুগে এই দলের সাথে, যে দলের এইরকম ফিয়ারসাম বোলিং অ্যাটাক আছে, মিরাজের হাতে এই দল নিরাপদ। এই পেসারদের মিরাজ সঠিকভাবে ব্যবহার করতে পারছেন। আপনি আমার মনে করতেই পারেন আমি মিরাজের বিরুদ্ধে দাঁড়াচ্ছি, নো। মিরাজের হাতে বাংলাদেশ ক্রিকেট নিরাপদ না, ওর ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ নিরাপদ না, দলে মিরাজের, ওয়ানডে দলে মিরাজের জায়গা থাকা উচিত কিনা, এগুলো নিয়ে আমার প্রশ্ন আছে। এগুলো আমার প্রশ্ন, আপনি আমার সাথে একমত না হন কোনো অসুবিধা নেই। টেস্টের মিরাজ দুর্দান্ত, ইরিপ্লেসেবল, ওয়ানডে বা সাদা বলের মিরাজ দলে থাকতে পারেন কিনা সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। টি-20 তো নাই, ওয়ানডে তো থাকা উচিত কিনা আমি আবারও প্রশ্নটা তুললাম। মিরাজের ক্যাপ্টেন্সি অ্যালাউ করেছে 9 নম্বর উইকেট জুটি, 9 আর 10 নম্বর ব্যাটসম্যান 63 রান করার। মিরাজের ভুল ক্যাপ্টেন্সি, এইরকম পেস বান্ধব উইকেটে এই ভুল পৃথিবীর অন্য কোনো দেশে হইলে, এবং পরপর সেটা মোটামুটি 7-8 ম্যাচের মধ্যে 2-3 বার ওই ক্যাপ্টেন্সকে রাখতো না। আমি জাস্ট ছোটো করে অ্যাড করে দিই, আমিনুল ইসলাম বুলবুলের সময় বাংলাদেশ ক্রিকেটে যে কয়টা বাজে সিদ্ধান্ত হয়েছে তার মধ্যে শান্তকে সরিয়ে মিরাজকে ওয়ানডে ক্যাপ্টেন্সি দেওয়া, বাজে 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 কিউব সিদ্ধান্ত। এটা বাংলাদেশ ক্রিকেটকে এটা মাসুল দিতে হচ্ছে, এখনও সময় আছে, ভেবে দেখতে পারেন। নাহিদ রানা, যেটা হয় নর্মালি অফ স্ট্যাম্পের বাইরে একটু শর্ট অফ লেন, বাউন্সার, ইয়র্কার, 145, 48, 49 জাস্ট গুড়িয়ে দিছে ভাই। আপনি যদি খেলাটা না দেখে থাকেন হাইলাইটসটা অন্তত দেখেন। বাংলাদেশে এইরকম পেসার আমরা দেখব চিন্তাই করি না কখন, জাস্ট ঘুরাই দিছে। 141 অল আউট হয়ে গেছে একটা টিম, 80 রানের মধ্যে তাদের আপনার 7 উইকেট ফালাই দিছে, 8 উইকেট ফালাই দিছে, আর কি চান আপনি? কিন্তু ওই যে ভুল ক্যাপ্টেন্সি খুব খারাপ জিনিস ভাই, আপনাকে হারাবে। বাংলাদেশ হারছে, এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা 141 চেস করতে গিয়ে যতই আপনার পেস ফ্রেন্ডলি উইকেট হোক, প্রথম 3টা উইকেট আপনি খেয়াল করেন, তামিম ফুল খেলতে গেছে, ডিপ ফাইন লেগে ধরা, সৌম্য শর্ট বল কাট খেলতে গেছে, থার্ড ম্যানে ধরা, শান্ত এক্সপেন্সিভ মানে লফটেড শট খেলতে গেছে, থার্ড ম্যানে ধরা। অর্থাৎ প্রথম 3 উইকেট 3 বাহাতি, 2জন থার্ড ম্যানে ধরা, উইকেটের পেছনে লং রেঞ্জে বাউন্ডারিতে, এবং একজন ডিপ ফাইন লেগে। অর্থাৎ 141 চেস করতে গিয়েও মনে হচ্ছিল তারা 300 চেস করতেছে। একটু ধৈর্য, পরিস্থিতি মানিয়ে নেওয়া, উইকেট যাওয়ার পরে অন্তত একজনের সেটেল ডাউন করার চেষ্টা করে নাই, বরং তাওহিদ হৃদয় আর মোসাদ্দেক সৈকত মিলে, সোহান মিলে একটা 49 রানের জুটি করে কিছুটা চেষ্টা করেছেন পরিস্থিতি সামাল দেওয়ার। আচ্ছা, তারা আউট হয়ে গেছেন, তারপরে দায়িত্ব কার আসে? ক্যাপ্টেন মিরাজ, মোসাদ্দেক তো আগে ম্যাচ উইনিং একটা নক খেলছে, ক্যাপ্টেন মিরাজ কি করছে? বল হাতে একটা উইকেট তো পাইছে, এখন 8-9 নাম্বারের উইকেট, ব্যাটসম্যানের উইকেট পাইলে তো সেটা উইকেট। এই যে 141 চেস করে জিতাইতে না পারা 2027 বিশ্বকাপে এই ব্যাটিং লাইন আপ কতটা স্ট্রাগল করবে বুঝতে পারতেছেন? বোলিং লাইন আপ যতটা ভালো করতে পারবে বলে মনে করি,
ব্যাটিং লাইন আপ ততটাই স্ট্রাগল করতে পারে যদি না এখন থেকেই মাইন্ড সেট আপ ঠিক থাকে। এদের অ্যাবিলিটি কোয়ালিটি আছে। আপনি টেস্টে 2.5 দিনে ম্যাচ হেরে যাবেন, জিম্বাবুয়েকে 141 রানে অল আউট করে দিয়ে 25 রানে ম্যাচ হারবেন ভুল ক্যাপ্টেন্সের কারণে, এগুলো মানা যায় না, এগুলো জাস্ট আনএক্সেপ্টেবল এবং এগুলো ক্রিকেট নামের প্রহসন। হারতে পারেন, আবারও বলতেছি জিম্বাবুয়ের সাথে হারতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এত বাজে বাজে ভুল করে একই ধরনের ভুল বারবার রিপিট করে ম্যাচ হারা ভালো কোনো ঘটনা না। এবং এই ঘটনা বারবার ঘটছে এবং যাদের কারণে ঘটছে তারা নির্বিকার। আর নির্বিকার থাকলে যে ফল হয়, প্রবলেম যখন ফাইন্ড আউট করে সেটা সলিউশন না করা হয়, সেই প্রবলেম দিনকে দিন আপনাকে আরও বেশি ব্যর্থতার মধ্যে নিমজ্জিত করবে। বাংলাদেশের জন্য দিনকে দিন সেটাই হচ্ছে।